আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেবার পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা শুনেছি সেটা হলো যে নেত্রী কি সত্যিই দেশে ফিরবেন এবং যদি ফেরেন তিনি কবে ফিরবেন। এবার সেই প্রশ্নের জবাব শেখ হাসিনা নিজেই দিয়েছেন বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টারের সাথে এক টেলিফোন ইন্টারভিউতে। দীর্ঘদিন যে প্রশ্নের উত্তরটি আপনারা জানতে চেয়েছিলেন সেই উত্তরটি শেখ হাসিনা অবশেষে নিজেই দিয়েছেন এবং সেটি তার এই নির্বাসিত জীবনের প্রথম টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে রয়টার্সকে তিনি জানিয়েছেন। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং তিনি একা ফিরবেন না, তার সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতাই ফিরে আসবেন, এমনকি যে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তার সাথে ফিরবেন। এবারের প্রত্যাবর্তনটি ৭৫-এর পরবর্তী ৮১ সালের যে প্রত্যাবর্তন তার চেয়ে সামান্য আলাদা। এবারে তিনি বাংলাদেশের একটি অবৈধ আদালত কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং এমন একটা সময়ে তিনি ফেরবার ঘোষণা দিলেন যখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং বলাও হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার কথাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে আওয়ামী লীগকে তারা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবার একটা অপচেষ্টা করবে। ঠিক এইরকম সময়ে শেখ হাসিনা যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে শুধু যে ডিসেম্বরে ফিরবেন তাই নয়, বরং তিনি এই আশঙ্কাও ব্যক্ত করেছেন যে তিনি ফিরলে গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে হত্যাও করা হতে পারে। ৮১ সালে যখন তিনি ফিরেছিলেন তখনও কিন্তু তার জীবনের ঝুঁকি ছিল এবং ফেরার আগে তিনি নিউজউইক ম্যাগাজিনের সাথে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তবু তিনি ফিরবেন এবং মৃত্যুকে শেখ হাসিনা কখনো ভয় পায়নি। এটা আমরা অতীতেও দেখেছি, এর আগে অন্তত ২০ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে ২০০৪ সালের ২১শে অগস্ট, তারপরে চিটাগাঙে ৮৮ সালের জানুয়ারিতে, এমনকি এই যে ২৪ সালের ৫ই অগস্ট মূল পরিকল্পনায় তাকে হত্যার নীল নকশা করা হয়েছিল। সুতরাং হত্যার ভয় দেখিয়ে তাকে যে দমানো যাবে না সেটা তিনি আবারও প্রমাণ করলেন। কিন্তু ডিসেম্বরে তিনি যখন ফিরবেন তখন আজকের যে বাংলাদেশটাকে আমরা দেখছি এবং আজকের যে অবস্থা আপনাদের সাথে কথা বলছি, এই জুলাই থেকে ডিসেম্বর এর মধ্যে কি কি পরিবর্তন আসবে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে বাংলাদেশে তার নেতা কর্মীদের উপরে যে পরিমাণ নৃশংসতা, নির্যাতন, অত্যাচার চলছে সেই মুহূর্তে তিনি ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান এবং তিনি প্রয়োজনে বাংলাদেশের মাটিতে মৃত্যুবরণ করতে চান যেখানে তার বাবা মা ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এবং যে দেশের মাটিতে তারা সমাহিত। শেখ হাসিনা যখন কয়েকদিন আগে বললেন যে তিনি দেশে ফিরবেন তখন থেকেই দেশের ভেতরে কিন্তু অনেক কিছু বদলে গেছে। সরকারি অফিসে অনেক কর্মচারীর আচরণ বদলে গেছে। কেউ কেউ মনে করছে যে শেখ হাসিনা ফেরার আগে যতটা পারি লুটপাট করে খাই, আর কেউ কেউ একেবারে গা ছাড়া অবস্থায় চলে গেছে। এদিকে শেখ হাসিনা ফিরলে যাদের স্বার্থের সবচেয়ে বেশি ক্ষতি হবে তারা কিন্তু এখন থেকেই নড়ে চড়ে বসেছে। তার মধ্যে একটা হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। আপনারা খেয়াল করে থাকবেন যে তাদের সাম্প্রতিক কলামগুলো এবং তাদের রিপোর্টিং সম্পূর্ণ বদলে গেছে এবং তারা শেখ হাসিনার কোন ছবিটা ব্যবহার করছে। এই যে তাদের কিছু কেনা ভাড়াটে কলামিস্ট আছে মহিউদ্দিন আহমেদের মতো, তাদের কলামগুলো আগামীতে আপনারা খেয়াল রাখবেন। একদিকে প্রথম আলো গোষ্ঠীর মতো যারা ছিল তারা ভয় পাচ্ছে, সরকারি অফিসে উদাসীনতা দেখা দিয়েছে, এদিকে শেখ হাসিনা খুব ডিটারমিন্ড হতে বলেছেন তিনি ফিরবেন। আমাদের কয়েকদিন আগেই লন্ডনে নির্বাসিত যিনি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে চলে গিয়েছিলেন এবং তার সব মামলা প্রত্যাহারের পরেও তিনি বাংলাদেশে
ফিরতে সাহস পাননি এবং তিনি বলেছেন যে তিনি চাইলেই ফিরতে পারেন না, অনেক কন্ডিশন আছে। অথচ মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা সাহসের সাথে ফিরছেন, মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরছেন। তার এই ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং যারা শেখ হাসিনাকে চেনেন তারা জানেন যে তাকে ভাঙা যায় কিন্তু মচকানো যায় না। ভীষণ সাহসী এবং নির্ভীক এই নেত্রী, তিনি যখন বলেছেন তিনি ফিরবেনই, যে কথাটা আমি একটু আকারে ইঙ্গিতে বলেছি যে এই জুলাই থেকে ডিসেম্বর এই সময়টা, এই 5 মাস কিন্তু অনেক সময়, এবং এই সময় বাংলাদেশের রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে কি কি পরিবর্তন হবে সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যে ভারতে নিয়োগপ্রাপ্ত একটি শক্তিশালী দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনার সাথে 14 বার দেখা করেছেন। এই 14 বারের সাক্ষাৎকার কি হতে পারে সেটা আপনারা অনুমান করবেন। সুতরাং শেখ হাসিনা যে দিল্লিতে বসে আছে এটা ধারণা করবার কোনো মানে নেই, এবং আওয়ামী লীগের যারা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা সাহসে বুক বেঁধে অপেক্ষা করবেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বীরের বেশে মাথা উঁচু করেই ফিরবেন। এদিকে আজকে সকালে ঢাকায় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি ভেজা শহরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অনেকটা নিভৃতে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। এই যে পদ্মার আড়ালে অনেক খেলাধুলা হচ্ছে, অনেক আলোচনা, অনেক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে ডক্টর খলিলুর রহমানের ভাগ্য কিন্তু জড়িত। যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করা হয়েছিল, আমেরিকার সেই উদ্দেশ্যটি ভালোভাবে পূরণ হয়নি, বরং যতটুকু অর্জন করেছে তার চেয়ে অনেক বেশি খুইয়েছে আমেরিকা এই ডক্টর ইউনূস গংয়ের পাল্লায় পড়ে। ডক্টর ইউনূসের ধারাবাহিকতায় তারেক রহমানও কিন্তু খুব বেশি যে নতুন কিছু দিতে পেরেছে দেশবাসীকে তা নয়, বরং বলা যায় যে এটা ডক্টর ইউনূসেরই একটা স্ট্যান্ডার্ড সরকার। এদিকে স্বজনপ্রীতির চমৎকার একটি উদাহরণ রেখেছেন বর্তমান বিএনপি সরকার। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন যে পদটি সাধারণত সিনিয়র সচিব, সেটিকে প্রতিমন্ত্রী মর্যাদায় আপগ্রেড করে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব মিস আইরিন খানকে। এই আইরিন খান হলো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের কাজিন, চাচাতো বোন, এবং স্বজনপ্রীতি এমনই যে তাকে সিনিয়র সচিব থেকে আপগ্রেড করা হয়েছে যেহেতু তিনি ফার্স্ট লেডির আত্মীয়। এই আইরিন খান বরাবরই ডিপ স্টেটের পারপাস সার্ভ করে থাকে এবং আইরিন খানকে জাতিসংঘে দেওয়া হয়েছে যাতে সে ভবিষ্যতে খলিলের উপরেও ছড়ি ঘোরাতে পারে। বাংলাদেশে গত প্রায় 2 বছরে যে পরিমাণ হত্যা, ধর্ষণ, লুট, খুন, মানবাধিকারের বিপর্যয় ঘটেছে, এই আইরিন খানদের কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে দেখেননি, বরং এই নমিনেশন পাওয়ার আগে তিনি বলছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মোটামুটি ভালো। তো এই হলো স্বজনপ্রীতি। আওয়ামী লীগের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ যারা করতেন তাদের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়। অবশ্য যারা আওয়ামী লীগকে সমালোচনা করতেন তারা এই ঘটনা থেকে কোনো শিক্ষা নেবেন না, কারণ তারাও ওই ডিপ স্টেটের আইদার পেইড অথবা আওয়ামী বিদ্বেষ থেকে তারা এমন এমন কথা বলেন যেটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত, বিএনপি এদের পক্ষেই যায়, সেটা জেনে করুক, সুবিধা ভোগ করে করুক অথবা অজান্তেই বলুক। শেখ হাসিনা ফিরছেন, ফিরবেনই। এই বাস্তবতায় আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায়, তারেক রহমান ক্ষমতায় কতদিন থাকেন, এই বিষয়গুলো জানবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে বিশ্বব্যাপী তোলপাড়ের রেশ শেষ হতে না হতেই আজকেই
মাত্র কিছুক্ষণ আগে রয়টার্সে প্রকাশ পেয়েছে শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার, এবং এই সাক্ষাৎকারটির ভেতরে বা এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেখ হাসিনা মূলত এ পর্যন্ত তার দেশে ফেরার ক্ষেত্রে চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করলেন বলেই সাক্ষাৎকারটি পড়ে বোঝা যাচ্ছে। কারণ এর আগে তিনি এত পরিষ্কার করে একেবারেই মাস শনাক্ত করে, অর্থাৎ মাস নির্ধারণ করে আর কখনো তিনি বলেননি। মাত্র কয়েকদিন আগে যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছিলেন এই বছরের মধ্যে। আজকে রয়টার্সে যে সাক্ষাৎকারটি তার প্রকাশ পেয়েছে, এবং এটি প্রকাশ করার পরপরই মাত্র 2 ঘন্টা আগে এখন বিশ্বের অন্যান্য মিডিয়াগুলোতেও সেটি ছড়িয়ে পড়ছে খুব দ্রুত সময়ের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবেমাত্র অনেকে এটি দেখেছেন, অনেকে এটি বিভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করছেন। সাক্ষাৎকারের যে উল্লেখযোগ্য বিষয়গুলো বা যে পরিকল্পনার কথাটি বললাম শেখ হাসিনার, সেটি হচ্ছে তিনি পরিষ্কার করে বলেছেন এই বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরে দলীয় নেতা কর্মীদের সহ আইনের কাছে যাবেন, অর্থাৎ আত্মসমর্পণ করবেন দলবলের সবাইকে নিয়ে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন তার যদি মৃত্যু হয় তিনি দেশের মাটিতেই মরবেন, যেখানে তার পিতা মাতা এবং দেশের মানুষ রয়েছে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন দেশে এখন আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা চরমভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছে, ফলে তিনি যে কোনো ভাবেই হোক তিনি দেশে ফিরবেনই। এবং এই ফেরাটা, এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন। দেখুন, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যারা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি নিয়ে অনেক ধোঁয়াশা আছে। প্রথম আলোর মতো পত্রিকা 2-3 দিন পর পরই কোনো না কোনো লেখককে দিয়ে তারা লেখা প্রকাশ করে যে শেখ হাসিনার দেশে ফেরার কথা আকাশ কুসুম কল্পনা। এর বিপরীতে শেখ হাসিনা কিন্তু ধাপে ধাপে তার পরিকল্পনাগুলো প্রকাশ করছেন। তিনি শুরুর দিকে বলেছেন তিনি দেশে ফিরবেন যে কোনো সময়, অর্থাৎ ততটা সময়টা তিনি নির্ধারণ করেননি, কিন্তু প্রথম দিকে বলেছিলেন দেশে ফিরবেনই, যা হোক, ফাঁসি হোক, জেল হোক, যা হোক। এরপরে তিনি বললেন এই বছরের মধ্যেই ফিরবেন, তার মানে আরেকটু স্পেসিফিক করে দিলেন। আজকে তিনি ফাইনালি বললেন ডিসেম্বরে ফিরবেন। এখন এই যে ডিসেম্বরে ফেরা, হতে পারে এই পরিকল্পনার কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, হতে পারে পরিকল্পনা যেটি তিনি প্রকাশ করেছেন কৌশলগত কারণে এর আগে বা পরেও হতে পারে, কিন্তু তিনি যে বললেন যেইভাবে একই দৃঢ়তার সঙ্গে যে দেশে তাদের নেতা কর্মীদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে এটি তিনি আর মানতে পারছেন না, আর মানবেন না। তিনি দেশে ফিরবেন, তার মৃত্যু ঝুঁকি আছে। আজকে রয়টার্সের সাক্ষাৎকারেও শেখ হাসিনা একই কথা বলেছেন, মৃত্যু ঝুঁকি আছে জেনেও তিনি দেশের মাটিতেই ফিরতে চান। তিনি বলেছেন যদি তার মৃত্যু হয়, সেটি যদি দেশে গিয়েও যাওয়ার পরে তার যদি মৃত্যু হয় হবে, তিনি দেশের মাটিতেই তিনি থাকতে চান, মারা যেতে চান। এইখানে রয়টার্সের যে সাক্ষাৎকারটি নিয়ে তোলপাড় চলছে, এটির যে আরেকটি দিক আছে, সেই দিকটি হচ্ছে তিনি বলেছেন সাক্ষাৎকারে রয়টার্সের সাংবাদিক তাকে যে প্রশ্ন করেছেন তার মুখে বা তার বিপরীতে তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন, কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, এইসব কোনো বিষয়ই সরকারের সঙ্গে কোনো তার যোগাযোগ হয় নাই, সরকারের সঙ্গে তিনি কোনো কথা বলেন নাই। ফলে যারা অনেকে মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা হয়তো কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে বা সরকারের সাথে সমঝোতা করে তিনি দেশে ফিরবেন, আজকের এই রয়টার্সের সাক্ষাৎকারে তেমনটি মোটেই
মনে হয়নি বা কোনো বোঝার কোনো কারণ নেই। কারণ তিনি পরিষ্কার করেছেন যেইখানে একজন মানুষ যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে, ফাঁসির আদেশ রয়েছে, তিনি যখন বলেন যে আমি জানি আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, তারপরও আমার মৃত্যু হলে, দেশে গেলে যদি আমার মৃত্যু হয়, হবে। আমার বাবা মা যেখানে আছেন, আমার নেতা কর্মীরা যেখানে আছেন, সেখানেই আমার রক্ত ঝরলে ঝরবে। ফলে এবং পাশাপাশি তিনি বলেছেন যে যত নেতা কর্মীরা নিপীড়ন নির্যাতন ভোগ করছে, এইটা তিনি তার মানে তিনি যে সরকারের বর্তমান যে কার্যক্রমের প্রতি তার যে অভিমত, সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন, যেখানে সমঝোতার কোনো সুযোগ বা চিন্তার কোনো অবকাশ তিনি রাখেননি। তিনি এইটিও বলেছেন একটি পর্যায়ে এসে যে এই যে তার যে মামলা চলছে কিংবা নেতা কর্মীদের যে মামলাগুলো চলছে, এটি ওই ডিসেম্বরে গিয়ে আইনগতভাবে তিনি সবাইকে নিয়ে তিনি আম, আদালতে আত্মসমর্পণ করবেন। এখন এই আদালতে আত্মসমর্পণের বিষয়গুলো নিয়েও নানানভাবে যারা কিছু কিছু জায়গায় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু দেখলাম যে যদি আদালতে আত্মসমর্পণ করেন, সেটি এখনই অনেক ধরনের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে আর কি। মাত্র এই 2 ঘন্টা আগে রয়টার্সের যে সংবাদটি সেটির আহ, আলোকে। তো এই জায়গায় আমি যদি আরেকটা একটু আপনাদেরকে আরেকটা পয়েন্ট আমি একটু দেখে বলি যাতে আমি ভুল না করি। সেটা হচ্ছে তিনি পরিষ্কারভাবে দাবি জানিয়েছেন, সরকারের কাছে তিনি একটি দাবি জানিয়েছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি তিনি জানিয়েছেন। তো এই জায়গাগুলোতে এখন আজকে রয়টার্স যেইভাবে তার সাক্ষাৎকারটি প্রকাশ করলো সরাসরি নিজেরা, এবং এই সাক্ষাৎকারটি নিয়েছেন তাদেরই যে দিল্লির রিপোর্টার, তিনি এটি নিয়েছেন, কৃষ্ণা এন দাস। তো রয়টার্স শেখ হাসিনার এই সরাসরি সাক্ষাৎকারটি প্রকাশের আগে, মাত্র কয়েকদিন আগে যে এনডিটিভির সাক্ষাৎকারটি, তারাও ওইভাবে এনডিটিভি কে সোর্স হিসেবে ব্যবহার করে তারাও প্রকাশ করেছিলেন। তো বাংলাদেশের গণমাধ্যম এখনো, গণমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। শেখ হাসিনার সাক্ষাৎকার তো দূরের কথা, তার কোনো নিউজও ছাপা যাবে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো বক্তব্য প্রকাশ করে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন ভাবে। আজকেও না কালকেও দেখলাম যে কোথায় এই জুলাই স্মরণ উপলক্ষে বক্তব্য দিতে উঠে বেশ কয়েকজন ডক্টর ইউনূসের যারা সাংবাদিক ছিলেন, শফিকুল আলম সহ, তারা যে ভাষায় কথা বলছে, সেটি মনে হয় যে এখনো ক্ষমতা আসলে ডক্টর ইউনূসই রয়ে গেছে এবং অন্যরা রয়ে গেছে। ফলে বাংলাদেশের এই কোন গণমাধ্যম শেখ হাসিনার কোনো সংবাদ ছাপাতে পারছে না, নিষেধাজ্ঞা আছে। ওই ডক্টর ইউনূসের সময়ে আরোপিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই বিএনপি সরকার কিন্তু সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এখন পর্যন্ত করেনি। তো তাতে কি শেখ হাসিনার সাক্ষাৎকার, বক্তব্য, সেটাকে আটকে রাখা যাচ্ছে? বরং দেশে যতটা আটকে রাখছে, বন্ধ করে রাখছে, দেশের বাইরে আন্তর্জাতিক মিডিয়া ততই শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য, প্রকাশের জন্য যে তারা আরো আগ্রহী হয়ে উঠছে, সেটি কিন্তু আজকে রয়টার্সের মতো আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যম দেখিয়ে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে যে শেখ হাসিনা কতটা দৃঢ় একজন নেত্রী হিসেবে, সাহসী একজন নেত্রী হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। এখন বহির্বিশ্বের কাছে এরকম একটি চাপের মধ্যে থেকে, এরকম তাকে দেশ থেকে যেইভাবে ভারতে পাঠানো হয়েছে সামরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেইখানে থেকেও দেশান্তরী একজন মানুষ, একজন নেত্রী, তিনি তার বক্তব্যটি উপস্থাপন করেছেন। রয়টার্স কিন্তু তাকে বাংলাদেশের নেত্রী হিসেবেই বলেছে। ফলে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এখন দল হিসেবে নিষিদ্ধ করার জন্য কথা বলছেন, তাদেরও
এই কথাগুলো আর আন্তর্জাতিক মিডিয়া কিংবা আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার অস্তিত্ব সেটি কিন্তু খুবই আলাদা, বিপরীতমুখী। এই জায়গাগুলো এই সরকারের কিংবা যারা আছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো বিভিন্নভাবে প্রক্রিয়া জোরালো করার চেষ্টা করছেন, তাদেরও বোঝার সময় হয়ে গেছে। আমি শেষ করছি এই কথাটুকু বলে শেখ হাসিনার এই পুরো সাক্ষাৎকারের মধ্যে পরিষ্কারভাবে বোঝাই যায় যে শেখ হাসিনা আগের চেয়ে এবং সরকারে থাকা শেখ হাসিনা কিংবা সরকারে থাকা আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের আওয়ামী লীগ যে অনেক শক্তিশালী, সেটি যে ঐতিহাসিক সত্যি, সেটি গত 2 বছর পর্যন্ত অনেকে এটি নিয়ে প্রশ্ন তুললেও যে না, আমরা তো সেই আওয়ামী লীগকে দেখছি না যারা পুরনো আওয়ামী লীগকে চিনেন। আজকের সাক্ষাৎকারে মনে হলো সেই সাহসী শেখ হাসিনা, দুর্বার দুর্বিনীত শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী হিসেবে যে আবার দেশে মাটিতে ফিরবেন, সেটি তিনি নির্ভয়ে তার সাক্ষাৎকারে প্রকাশ করে দিয়েছেন। বলেছেন তার সাক্ষাৎকারের প্রতিটি ভাষা বাক্য আপনারাও প্রয়োজনে খুঁজে রয়টার্স দেখতে পারেন, এবং বাংলাদেশের কোনো মিডিয়া অবশ্য ইতিমধ্যে দেখলাম এটি প্রকাশ করা শুরু করেছে। আপনারা সেটিও দেখতে পারেন। ধন্যবাদ। ওই সময় কিন্তু ওই সংশোধনীর পরে কিন্তু মার্শাল ল আসার সুযোগ ছিল না, কারণ মার্শাল ল আসলেও তাদেরকে সবাই ওই শাস্তি ভোগ করতে হবে, নাহলে ফেরত যেতে পারবে না। কিন্তু আজকে এটা বাতিল করার পরে কিন্তু কালকে মার্শাল ল আসলে তাদের কোনো বিচার হবে না, তারা সালাম আলাইকুম দিয়ে চলে আসতে পারবে, বা যে কোনো ফর্মে আপনার বিশ্বমোড়লরাও যদি বলে যে আপনাকে বসাই দেবে, সেটা তারা করতে পারবে, তাদের কোনো শাস্তি হবে না, কারণ ওইটা এখন আর নাই। কিন্তু যে অপরাধটা ঘটে গেছে আইন থাকা অবস্থায়, সেটি নিয়ে যদি 10 বছর 20 বছর পরে কেউ প্রশ্ন তুলতে চায় আইনি ব্যাখ্যা, সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে। তবে সেই সুযোগ থাকছে তাদের। কেউ যদি ওই রকম পরিকল্পনা করে থাকে যে এইটা বাতিল করে ইউনূস সাহেবের যে কোনো ভবিষ্যৎ প্রসিডিং ঠেকানো, এটা সম্ভব হবে না। কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে নাই কোর্ট যে এই আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বাতিল করা হলো, অর্থাৎ 5ই আগস্ট থেকে এটা বাতিল করা হলো, তা কিন্তু বলে নাই। যেদিন রায় হয়েছে ওদিন থেকে বাতিল, অর্থাৎ ওদিনের আগে সাংবিধানিক যদি কোনো ব্যত্যয় থাকে, কেউ যদি কখনো মনে করে যে এটা তারাকে হাইলাইট করে সামনে নিয়ে আসবেন, সে সুযোগ তাদের থাকছে। ওইটা আপনার এন্ডিং হয়ে যায় না। যখন নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আসলো, তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল, বিএনপি, জামাত এবং সবাই, তখন তো তারাই বললো কোর্টে আমরা এখন চাই না। তাহলে এখন বুঝেন, তা উদ্দেশ্যটা বোঝা যায়। তখন তারা কোর্টে প্রকাশ্যে বলেছেন আমরা এখন চাই না। কোর্ট জিজ্ঞেস করছে যে রায় দিলে তো এটা এখন কি হবে, আপনারা কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এটা এনফোর্স হয়ে যাবে। তারা বলছে না মাই লর্ড, আমরা এখন চাই না। তাহলে এই যে যারা তত্ত্বাবধায়কের জন্য আপনার জীবন দিয়ে দিলেন, তারা কোর্টে দাঁড়াই বলতেছেন এখন চাই না। এখানে বোঝা যায় এটাও একটা ফুটবলের মতো খেলা চলতেছে। এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে, কোন দিকে গোল হবে, এটা এখনো বলা যায় না। সেটি হচ্ছে যে হাইকোর্টের রায় বহাল রাখলো আপিল বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গণভোটও ফিরে এলো। প্রশ্ন হচ্ছে যে মানুষের একটা মন্তব্য এর মধ্যে গড়ে উঠেছে যে যখন যে সরকার আসে, সরকারের পালস অনুযায়ী আদালতের রায়গুলো আসে। আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে কতটুকু মন্তব্য করবেন এইখানে, আপনার প্রতিক্রিয়া কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমাকে সংযুক্ত করার জন্য। যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, এই আলোচনাটা আপনার সাধারণ মানুষ অনেকেই করে, আইনজীবীরাও করে, এবং পারসেপশন যদি বলেন, সে পারসেপশনটাকে ইচ্ছা করে তো আমি হাত দিয়ে এটা গুটিয়ে ফেলতে পারবো না। পারসেপশন ইজ পারসেপশন। তবে একজন আইনজীবী হিসাবে আমি যখন আলোচনা করব, সেখানে নিশ্চয়ই আমাকে কতগুলো গাইডলাইন মেনে আলোচনা করতে হবে, প্রেজেন্ট সিচুয়েশন আলোচনা করতে হবে। তো একদম যদি কেউ বলে যে আপনার সরকার পরিবর্তন হলে সরকারে যারা থাকে সেই সরকার সমর্থকদের খুব বিপক্ষে গিয়ে রায় দেওয়া, সেটা অনেক ক্ষেত্রে যে হয় না, এটা তো বাস্তব প্রমাণ আছে আমাদের, তাই না? আবার সরকারের বিপক্ষে গিয়ে রায় হয়, সেটারও প্রমাণ আছে। এই যে 16 সংশোধনী, যখন আপনি জানেন এস.কে সিনহাবাবু তাকে যখন তাড়িয়ে দেওয়া হলো পদ থেকে, সেই রায়টা কিন্তু সরকারের বিপক্ষে হয়েছিল। যদিও রাষ্ট্রপতি ভবনে অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী সহ, প্রধানমন্ত্রী সহ এস.কে সিনহাবাবুকে ডেকেছিলেন, ওখানে বলেছিলেন রায়টা এইভাবে দেওয়ার জন্য, কিন্তু উনি কিন্তু দেন নাই। এবং ওই রায়টা কিন্তু ওই সরকারের সময় সরকারের বিরুদ্ধেই হয়েছে। বিরুদ্ধে হওয়ার পরে তৎকালীন অবশ্য কিছু কনসিকুয়েন্স হয়েছে, সেটা ঠিক আছে। কনসিকুয়েন্স তো যে কোনো সময় হতে পারে। সেই কারণে যদি আপনি মনে করেন যে ওই
শিক্ষা থেকে কেউ যদি কোনো শিক্ষা নেয় সেটাকে তো আপনি অমূলক বলতে পারবেন না, তাই না? অমূলক বলা যাবে না, কারণ আমরা তো এটাও দেখেছি যে ফাঁসির মামলা একের পর এক খালাস হয়ে যাচ্ছে, তারা সংসদে হুম, হুম। বসে যাচ্ছে, এটা তো আমাদের চোখের দেখা, তাই না? রাইট। আবার এটাও দেখেছি যে আপিল না করেও বিদেশে বসে অনেকের আপিল অ্যালাউ হয়ে গেছে, তারা খালাসপ্রাপ্ত হয়ে গেছে, এবং পরিবর্তনের পরে আপিল বিভাগ থেকে একটার পর একটা সব দুর্নীতি থেকে শুরু করে সব মামলা খালাস। এই কারণেই মানুষের মনে ওই পারসেপশনটা তৈরি হয়। এবং আরো একটা উদাহরণ আমি